বাগদায় চলে যাব। বাগদায় গত কয়েকদিন ধরেই প্রার্থী নিয়ে ক্ষোভ। ইতিমধ্যে বিনয় বিশ্বাসকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বিজেপির বিধানসভা উপনির্বাচনে, কিন্তু তার আগে থেকেই শান্তনু ঠাকুরের স্ত্রীকে নিয়েও একটা অভিযোগ ছিল, বিক্ষোভ ছিল, বহিরাগত প্রার্থী করা যাবে না। এই বিনয় বিশ্বাসকে নিয়েও এমন ক্ষোভ যে সেখানে দুই নেতা বিজেপির তাদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। তারা কতটা গুরুত্বপূর্ণ, সাংগঠনিক দিক থেকে কিরকম, কতটা গুরুত্বপূর্ণ এই দুজন, কথা বলবো। সরাসরি চলে যাব প্রতিনিধি অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ, এক তো মন্ডল সভাপতি, আরেকজনের পদ কি ছিল? এই দুজন পদত্যাগ করার পর শান্তনু ঠাকুর তো বলছেন 10 জনের দাবি থাকতে পারে, কিন্তু পার্টি যা করবে, কিন্তু তারা কি বলছেন? দেখো, তোমাকে জানিয়ে রেখে অয়ন্দা, গতকাল এই বাগদা উপনির্বাচনের বিজেপির প্রার্থী হিসাবে ঘোষণা করা হয় বিনয় বিশ্বাসের নাম। বিনয় বিশ্বাস যেহেতু বনগাঁর বাসিন্দা, সেই কারণেই বাগদা বিধানসভা এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে পড়ে। বিজেপি কর্মী সমর্থকরা গতকালই হেলেঞ্চাতে একটি বৈঠক করে, তারপরে হেলেঞ্চা বাজারে তারা বিক্ষোভ দেখায়। তারা দাবি তুলতে থাকে যে এই স্থানীয় বাসিন্দা যিনি বিজেপির কর্মী, তাকেই প্রার্থী করা হোক এবং বহিরাগত প্রার্থীকে তারা মানছেন না এবং ডিসিশন নেওয়ার কথা রয়েছে। কারণ 24 ঘন্টা তারা সময় দিয়েছিল উচ্চ নেতৃত্বকে, একদমই আজ সময় নিয়েছিল এবং এই ঘটনার মধ্যেই আজ সকালেই বাগদা 2 নম্বর মণ্ডলের যিনি বিজেপির সভাপতি আছেন সমীর বিশ্বাস, তিনি কিন্তু অন্যদিকে কনিয়ার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানও বটে, তিনি কিন্তু মণ্ডল সভাপতি পদ থেকে ইস্তফাপত্র পাঠিয়েছেন জেলা সভাপতিকে। সমীর বিশ্বাস কি বলছেন একবার দেখাই অনিরুদ্ধ। সবাই মিলিতভাবে একটাই দাবি করেছিলাম উপর নেতৃত্বের কাছে যে আমাদের বাগদার ভূমিপুত্র যে কাউকে একটা টিকিটটা দেওয়া হোক, কিন্তু উপর নেতৃত্ব আমাদের বলেছিলেন হ্যাঁ বাগদার ভূমিপুত্রই হবে। কিন্তু যখন টিকিটটা দেওয়া হলো, বেরোনোর পর দেখতে পারলাম যে সেখানে বহিরাগত কোনো এক ব্যক্তিকে দেওয়া হয়েছে। আপনি মণ্ডল সভাপতি থেকে রিজাইন করেছেন? আমি মণ্ডল সভাপতি রিজাইন করেছি। আপনি তো অন্যদিকে প্রধানও আছেন, 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান হিসেবে থাকছেন। যদি মেম্বার এবং কমিটির ছেলেপেলে বলে এটাও ছাড়তে হবে, প্রধানের পদ থেকে রিজাইন মানবো। বহিরাগত প্রার্থী মানবো না বলেছে সাধারণ মানুষ, আমি বলছি মানবো না। হ্যাঁ, আমি এই প্রতিবাদের জন্যই এই পদ থেকে সরে দাঁড়িয়েছি। তাহলে কি বিজেপি শিবির কিছুটা হলেও অস্বস্তিতে এই মুহূর্তে বিধানসভা উপনির্বাচন নিয়ে? অনিরুদ্ধ, একদমই বলা যেতে পারে যে বাগদা উপনির্বাচনে যেহেতু লোকসভা অর্থাৎ 2024 সালের লোকসভা নির্বাচন এবং 2021 সালের বিধানসভা নির্বাচনের নিরিখে বাগদা বিধানসভায় অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি এবং সেখানেই এই যে বিজেপির প্রার্থী বহিরাগত প্রার্থী তারা মানছেন না, বিজেপির একাংশের কর্মী সমর্থকরা আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন, নির্দল দাঁড় করানোর জন্য দাবি তুলছেন। এটা বলা যেতে পারে একদম উপনির্বাচনে অ্যাডভান্টেজের মধ্যে থাকলেও যথেষ্ট রকম অস্বস্তিতে পড়েছে বিজেপি। কারণ শান্তনু ঠাকুর ইতিমধ্যেই জানিয়েছেন যে 10 থেকে 15 জনের নাম থাকতে পারে, সেক্ষেত্রে রাজ্য বিজেপি যাকে মনে করবে, দল যাকে মনে করবে, যাকে প্রার্থী করেছে ভবিষ্যৎ বলবে বিজেপির রেজাল্ট কি হবে, এর জের পড়বে কিনা আদৌ। এবার বিষ্ণুপুরের দিকে আমরা নজর রেখেছিলাম। বিষ্ণুপুরের বিজেপি অফিসে উত্তেজনার ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম যে বিষ্ণুপুরে সেখানে কেন্দ্রীয় প্রতিনিধি দল চলে যাওয়ার পরে বিক্ষোভের ছবি সামনে উঠে আসে। সেই বিষ্ণুপুরে বিজেপি সাংসদকে নিয়ে বাড়ছে নয়া জল্পনা। কেন বলছে এই কথা, যে ছবি আপনাদেরকে দেখাবো, দেখুন তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম করছেন বিজেপি সাংসদ। দেখুন সেই ছবি, তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীকে পা ছুঁয়ে প্রণাম সৌমিত্র খাঁকে নিয়েই এবার বাড়ছে জল্পনা। প্রতিনিধি প্রিয়ব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, তাহলে কোথাও না কোথাও কি দলবদলের জল্পনা সামনে উঠে আসছে? একেবারে প্রিয়াঙ্কা, তুমি যেমনটা বলছো যে দলবদলের জল্পনা, সেই জল্পনায় কিন্তু উস্কে দিয়েছে এই ঘটনা, যেখানে দেখা যাচ্ছে যে রাজ্য তৃণমূলের নেতা এবং তৃণমূলের যে ব্লক কমিটি, সেই ব্লক কমিটির নেতৃত্ব এবং দাপুটের নেতা বলে পরিচিত সেই ভবতারণ চক্রবর্তীর পা ছুঁয়ে প্রণাম করা এবং সেই সময় ভবতারণ চক্রবর্তীর মাথায় ছুঁয়ে আশীর্বাদ করা, এই ঘটনাকে অবশ্য সৌমিত্র খাঁ এবং ভবতারণ চক্রবর্তী দুজনেই রাজনৈতিক সৌজন্য বলছেন। কিন্তু যে ঘটনা ঘটেছে এবং তার পরিপ্রেক্ষিতে ভোটের নির্বাচনের পর, ফল ঘোষণার পর থেকে যেভাবে সৌমিত্র খান বিষ্ণুপুরের সাংসদ, তিনি পুনর্বার নির্বাচিত হয়েছেন, কিন্তু তারপর দেখা গেছে তিনি রাজ্য নেতৃত্বে সমালোচনা করছেন এবং সমালোচনার পাশাপাশি তিনি কিন্তু ভোট পরবর্তী সময়ে যে ভোটের যে স্ট্র্যাটেজি, সেটা নিয়ে কিন্তু অভিষেক ব্যানার্জির প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে এবং তার পরবর্তীকালে এই প্রোগ্রাম তৃণমূল নেতাকে, এটার মধ্যে কিন্তু কোন রকম যে একটা রাজনৈতিক জল্পনা বাড়ছে। বিষ্ণুপুরের ব্লক সভাপতিকে প্রণাম করেছি, আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকে প্রণাম করেছি। রাজনৈতিক দল আমরা থাকতে পারি, সৌজন্যবোধ আমি স্বীকার করছি। ওনার সঙ্গে একজন রাজনীতি করেছি, উনি আমার সিনিয়র লিডার ছিলেন এবং বয়স্ক মানুষ, তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ।
সৌমিত্র খা একদিন আমাদের দলেরই একজন বড় কর্মী ছিল, সে আমাদের দলের সাংসদ ছিল 2014 সালে। তার সাথে দীর্ঘদিন রাজনীতি আমরা করেছি। সৌজন্যতা জানাই, আমিও সৌজন্যতা জানিয়েছি, তাকে প্রণাম করবি, আমি তাকে আশীর্বাদ করবি। এর সাথে রাজনীতির কোনো যোগ নেই। बैठने की जगह थी। শুধু দেখতে আসছে আর আমার পরিচয় শুনতে চেয়ে আমি কোন বংশ সেটা বললাম। আমি বললাম আমাদের বংশ আমার মহারাজ ভবদত্ত, আমরা সেই বংশের লোক। যে কামাখ্যা যেটা মন্দির আছে ওটা আমাদের পূর্বপুরুষের প্যালেস। তারপরে আমাদের পরে রাজবাড়ি হচ্ছে তোমার গোসানি মেল মহারাজ কান্তেশ্বর। তারপরে প্যালেস হচ্ছে এই গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, হ্যাঁ, ভাস্কর বর্মার সূর্য মন্দির পাহাড় যেটা বলে ওইটাই। এরকম করে আমার ডাইনেস্টিটা চলেছিল। তারপর আমার ডাইনেস্টি এন্ড হয়ে যায়। হ্যাঁ, পরে আমাদের যে বংশগত যেটা মহারাজা মঙ্গল ছিল সেনাপতি আমাদের বংশভূত, তারও বংশভূত হারিয়ামন্ডল আবার পুনঃস্থাপন করে। তার বংশ 26তম। আর মহারাজা যখন সমাপ্ত হয় তারপরে ওনার ভাতিজা ইন্দ্রজিতের ছেলে বিরাজেন্দ্র নারায়ণ তাই যখন প্রয়াত হয়, তারপরে 1994 সনে আমার কোয়ারেন্টেশন হয় আমাদের ওই প্যালেসে, তখন তো এখানকার লোক আমাকে এই গ্রুপে দেখে। তো সে তো আমি সেই কথা বললাম যে আমি এই বংশের থেকে আসছি। বর্তমানে আমার দিদির সাথে কখন যোগাযোগ হয়েছে আপনার? দিদির সাথে তো প্রথম যোগাযোগ হলো বিশ্বমাবীর চিলারের জন্ম জয়ন্তী, উনি এখানে আসছেন। হ্যাঁ, আর আজকে উনি আমার বাড়িতে আসেন। আলোচনা হয়েছে এই বৈঠকের যে বিষয়টা, এই বৈঠকটা কি আপনাদের তৃণমূল থেকে যোগাযোগ করা হয়েছিল না আপনারা কথা বলেছিলেন? আমি ক্লিয়ার করে বলছি, আমি না কোনো তৃণমূলের সাথে যোগাযোগ করেছি, না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি, কারোর সঙ্গে যোগাযোগ করিনি। ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে হবে। তবে এই বার্তাটা দেওয়া হয়েছিল আজকে সকালে এসপি সাহেব আজকে সকালে দিয়েছে। কোনো রাজনৈতিক আলোচনা হয়েছে? রাজনৈতিক কোনো আলোচনা হয়েছে? না, রাজনৈতিক কোনো আলোচনা নেই। আপনি এলাকার উন্নয়নের জন্য কিছু বললেন মুখ্যমন্ত্রীকে? উন্নয়নের জন্য যেটা বলার সেটা তো কি বলবো, আর আমি আমার যে ফান্ডের টাকা আছে, এমপি ফান্ডের টাকা, সেটাই পর্যন্ত আমি ইউটিলাইজ করতে পারছি না। হ্যাঁ, সেই বিষয়ে ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলাম, দেখা করিনি। এসপির সঙ্গে চিলারায়ের জন্ম জয়ন্তীর বিষয়ে আমি এখানে যে 2 বছর এখানে হলো মানেশ্বরে, এবার আমরা প্রস্তুত দিয়েছিলাম, মাটি কমপ্লিট হয়েছিল। যখন দিচ্ছে না তারপরে আমি এসপির সঙ্গে গিয়েছিলাম, আমাকে এসপি দেখাই করেনি। সেহেতু আমি কি বলবো বলেন, এই বিষয়গুলো কি জানিয়েছেন? না, এই বিষয়ে বলিনি, কিন্তু আমি বলেছি যে আমি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আমি তো বলছে যে ঠিক আছে, এরপরে কোনো প্রবলেম হবে না। শুধু গ্রিন টি খেয়েছে, আর বাকি আমরা যতটুকু করেছি উনি শুধু দেখেছেন। তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন নাকি? আমার কি মতি মরে গেছে নাকি? হ্যাঁ, যদি এগুলো কথা আমি নট ইন্টারেস্টেড। কোনো বার্তা দিলেন? আমি কোনো পলিটিক্যাল দলে নেই, আপনারা বুঝেন, আমি কোনো পলিটিক্যাল দলে নেই, ঠিক আছে? আপনি তো বিজেপির সাংসদ, রাজ্যসভার সাংসদ, সেখানে তৃণমূলের মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে এলেন, এটা নিয়ে আপনার দল মানে বিজেপি তো আপনাকে কৈফিয়ত চেতে পারে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি তো পশ্চিমবঙ্গে আছি, ল অ্যান্ড অর্ডার তো ওনার হাতে আছে। এখন উনি যদি না আসতে চায় আমি কি করবো? আমি কি করে বাধা দেবো? শুধু আমার যেটা গৃহস্থ ধর্মের যেটা নীতি, উনি আসছেন, হ্যাঁ, উনি বলছেন আমি আপনার বাড়িতে যাচ্ছি, আমার এসপি সাহেব বলেছেন আপনার বাড়িতে আসছে। আমরা শুনছিলাম অনন্ত মহারাজ তিনি বলছিলেন সৌজন্যমূলক সাক্ষাৎকার। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনন্ত মহারাজের সাক্ষাৎকার হয় কোচবিহারে। আমরা জানি কোচবিহারে লোকসভা ভোটে জয়ের পরে আজ অনন্ত মহারাজের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক অত্যন্ত রাজনৈতিক দিক দিয়ে তাৎপর্যপূর্ণ মনে করাই হচ্ছিল, কারণ কোচবিহারে নয়া সমীকরণ, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনন্ত মহারাজের সাক্ষাৎকার।